রাত ৩টায় সংবাদ সম্মেলন। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। ৫ দফা দাবিতে সারা দেশে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি, দাবি না মানা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, সার্কিট হাউস ময়দানের সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। ন্যাটোতে যোগ দিতে প্রয়োজনে প্রেসিডেন্টের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ রাওয়ালপিন্ডিতে আজ ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রবিবার দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি ব্রিফিং করতে সাংবাদিকদের ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিস্তারিত নজরুল বাবুর প্রতিবেদনে। সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় রবিবার বিক্ষোভে ফেটে পড়েন রাজধানীসহ সারা দেশের শিক্ষার্থীরা। দিনভর মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিন শেষেও থামেনি শিক্ষার্থীদের বিক্ষোভ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। সরকারের অতর্ক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যদি আপনার দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন, আপনি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা নিজ দায়িত্বে আমরা দেশের স্থিতিশীলতা এনে দেব। উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে তার বাড়িধারা ডিওএইচএস এর বাসভবনে জরুরি ব্রিফিংয়ে সাংবাদিকদের ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সকল বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি বলেন, যারা এসব করছেন তাদের ঘুম আমি হারাম করে দেব, তারা কোথাও স্থান পাবে না। আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাফলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। পদত্যাগের আলটিমেটাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে সেগুলো উন্নতি করতে পারলে আর পদত্যাগের প্রশ্ন আসবে না। যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। সোমবার থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে দাবি করে সকল বাহিনীকে সে সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনিট ইমপ্রুভমেন্ট। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।
দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই রাজধানীর বনশ্রী এলাকার রাস্তায় প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী আনোয়ার হোসেনের 2 পায়ে 2টি ও পিঠে 1টি গুলি লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। রবিবার রাত 10:30টার দিকে রাজধানীর বনশ্রী এলাকার ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে আহত হন। স্থানীয়রা জানান, রাত 10:30টার কিছু সময় পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার পথরোধ করে তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নিতে টানা হেঁচড়া শুরু করে। এর এক পর্যায়ে তাকে গুলি করে সবকিছু ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার গুলিবিদ্ধ আনোয়ার হোসেন একজন স্বর্ণ ব্যবসায়ী। তার পরিবারের অভিযোগ, এই ঘটনায় বাড়ির দারোয়ানের গাফিলতি আছে। একই সঙ্গে এলাকাবাসীর অভিযোগ, বনশ্রী সোসাইটির নিরাপত্তা জোরদারে ব্যর্থ বর্তমান সোসাইটি কমিটি। বাইরের লোকেরা মনে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এই ডাকাতেরা এখানে গেট খুলছে। আমার জামাই এইখানে আমরা দেখতেছি খালি ঘুরতে আছে আর এর কাছে মাপ চাইতেছে। 160 ভরি গোল্ড আর 1 লাখ কত টাকা সামথিং, বুঝছেন। এখন ওনারে 4টা বুলেট মারছে, 2 রানে 2টা, এবার আপনার 2টা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে, বাঙের মধ্যে বুলেট মারছে, এবার আপনার ফাইন মধ্যে মারছে, 2টা কোপ দিছে, বুঝছেন। প্রেজেন্ট 6টা মানে রাউন্ড গুলি করছিল, ওখানে 4টা লাগছে। কি শব্দ গুলির, পরে দেখে আব্বু শুয়ে আছে মাটিতে, আব্বুরে খুব পাইছে। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ, তারা দায়িত্ববান লোক একটাও এখানে আসে না। এই ঘটনায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা বলেন। আমরা আশাবাদী যে এটা আমরা ইনশাল্লাহ উদ্ঘাটন করতে পারবো। সোসাইটির সাথে কথা বলেন, গতকালকেও আমি কথা বলেছি, সেটা বাড়াতে কন্টিনিউ যাদের নিরাপত্তা নিয়ে আলোচনা করতেছি। এদিকে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। নজরুল ইসলাম, 71, ঢাকা। সারা দেশে 5 দফা দাবিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করছে। রবিবার থেকে শুরু হয়েছে এই ধর্মঘটের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, ধর্মঘটের কি প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে? চিকিৎসকরা তাদের দাবির বিষয়ে কি বলছেন? অদিতি, এই যে আকস্মিক এই ধর্মঘটের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এর প্রভাব পড়েছে। বিশেষ করে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন এবং রোগীরা বিপাকে পড়েছেন। এবং আপনি জানেন যে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মূল চালিকা শক্তি হলো ইন্টার্নি চিকিৎসকরা, কিন্তু সেই চিকিৎসকরা যখন ধর্মঘটে গেছেন, সে কারণে মূলত এখানকার রোগী এবং তার স্বজনরা এর শিকার হয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে যে চিকিৎসা সেবা দেওয়া দরকার, সেটি ছাড়া আসলে আর আদতে কোনো ধরনের ইন্টার্নি চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা দিচ্ছেন না। আমরা কিছুক্ষণ আগে পরিচালকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে যেহেতু এই দাবিটি শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নয়, সারা বাংলাদেশের, সে কারণে মূলত আসলে আন্দোলনরত চিকিৎসকদের দিকে তিনি তাকিয়ে আছেন এবং তাদেরকে হাসপাতালে ফিরে আসার দাবি জানিয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখছি যে আর কিছুক্ষণ পরেই বেলা 11:30 নাগাদ এখানে তাদের জমায়েত হবার কথা রয়েছে ইন্টার্নি চিকিৎসক এবং সেখানে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যোগ দেবেন। তাদের 5 দফা দাবির মধ্যে প্রথম দাবি হলো MBBS ছাড়া আর কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না। বিশেষ করে ম্যাটসের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি রয়েছে। এর মধ্যে আরেকটি অন্যতম দাবি হলো যে যেহেতু চাকরির একটা বয়স সীমা রয়েছে এবং BCS এর বয়স সীমা রয়েছে, আর সেখানে কিন্তু তারা বলছে যে তাদের চিকিৎসা শাস্ত্রের পড়াশোনা এবং সেটি ইন্টার্নি করতে তাদের 6 বছর লেগে যায়, যেখানে অন্য অন্য জায়গায় 4 বছরে হয়ে যাচ্ছে। আর সে কারণে তারা দাবি করছেন যে তাদেরকে
এই চিকিৎসকদেরকে বাড়তি 2 বছরের বেশি সময় দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে এই সময়ের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তাদের এই কর্মসূচি আরো ব্যাপকভাবে চলবে, তীব্র থেকে তীব্রতর হবে এবং তারা হুমকি দিয়ে রেখেছেন যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করবেন। আজ অথবা কালকের মধ্যে কমপ্লিট শাটডাউন ঘোষণা হওয়ার কথা রয়েছে। আর কর্মসূচিতে কিন্তু বিশেষ করে ইন্টার্নি চিকিৎসক তারা তাদের বন্ধু বান্ধবদেরকে জনে জনে ফোন দিয়ে কিন্তু চিকিৎসা সেবা থেকে বিরত থাকতে বলছেন। তো আজকে বায়েজিদ, আমরা তাদের দাবির কথা জানছিলাম, এইসব দাবির ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে তাও নিশ্চয়ই আমরা শুনবো পরবর্তীতে। আপনি তথ্য সংগ্রহ করছেন, ধন্যবাদ সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। রংপুর থেকে সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়া সহ 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি না মানা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এতে বিপাকে পড়েছেন রোগীরা। এর আগে রবিবার সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার করার পাশাপাশি বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দেওয়ার দাবি জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া বিএমডিসি থেকে ম্যাথস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করা ও স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণের দাবিও জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এই 5টা দাবি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সামনে দিকে অগ্রসর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিশ্চিত করতে চাই যে যারা প্রকৃতপক্ষে ডাক্তার তারাই তাদের সেবা প্রদান করবে, তারাই জনগণের পাশে থাকবে। একই দাবিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছিলিমপুর এলাকায় অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোমবার থেকে ইন্টার্ন চিকিৎসক হাসপাতালে ও শিক্ষার্থীরা কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। পাশ করে তারা ডাক্তার নিজে ঘোষণা করে রিট চলতেছে আদালতে, সেটা অলরেডি 90 বার পিছানো হয়েছে, যেটা আসলে হাস্যকর। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড যেগুলো ইউজ করতেছে এগুলো হচ্ছে নরমাল মানুষের শরীরে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। যেমন একটা ছোট বাচ্চা পিডিয়াট্রিক্সের পেশেন্ট, তাকে তারা অ্যান্টিবায়োটিক দিয়েছে, একদম লাস্ট লাইন অ্যান্টিবায়োটিক, যেগুলো আমরা একদম শেষে ব্যবহার করি। চট্টগ্রামেও রবিবার সকাল 8টা থেকে হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। সংকট আছে, সেই সংকট মোকাবেলায় সরকারকে যথেষ্ট উদ্যোগ নিতে হবে, প্রচুর ডাক্তার নিয়োগ দিতে হবে আমাদের। কারণ হচ্ছে আমাদের প্রতি বছর 10,000 ডাক্তার প্রতি বছর বের হচ্ছে। পূর্ণাঙ্গ রায় ও 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। একই সাথে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তারা। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করেছেন ক্যাম্পাসে। রবিবার দুপুরে এই কর্মসূচি শেষে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেয় তারা। শরীফ আজাদ প্রীতম, 71। 5 দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছেন। হাসপাতালে প্রায় 180 জন ইন্টার্ন চিকিৎসক স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন, তাই এই কর্মসূচির কারণে রোগীরা দুর্ভোগে পড়েছেন। সেখানকার খবর জানবো এবারে, সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত হচ্ছেন। রাজীব, কর্মবিরতির কি প্রভাব দেখতে পাচ্ছেন? রোগীদের দুর্ভোগ কেমন দেখছেন? চিকিৎসকরা তাদের এই দাবির বিষয়ে কি বলছেন আজ? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে একটি বিভাগীয় হাসপাতাল, ফলে এখানে চট্টগ্রামের বাইরেও কিন্তু আশেপাশে প্রায় 6টি জেলা থেকে এই হাসপাতালে লোকজন চিকিৎসা নিতে আসে। স্বাভাবিক কারণে এখানে যে আসলে চিকিৎসার যে ব্যবস্থা, তার যে আসন তার থেকে বেশি লোক আসলে এখানে চিকিৎসা নিতে আসেন। প্রায় 5 থেকে 6 হাজার মানুষ এখানে আউটডোর এবং ইনডোরে চিকিৎসা নেয়। তো যার কারণে স্বাভাবিকভাবে এটা চাপ কিন্তু থাকে। তো তার উপরে যখন আজকে গত 2 দিন ধরে এখানে যে ইন্টার্নি চিকিৎসকরা আছেন তারা যেহেতু ভাবে সেবা দিচ্ছেন না, কর্মবিরতি পালন করছেন, তো এই কারণে আসলে কিছুটা
ভোগান্তির মধ্যে আছেন রোগীরা। যদিও এখানকার যিনি পরিচালক তিনি বলছেন যে এখানকার যারা ডাক্তার নার্স রয়েছেন তারা আসলে দ্বিগুণ পরিশ্রম করে তারা সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তারপরে রোগীরা আসলে ভোগান্তির মধ্যে আসলে আছেন এবং এখানকার এই যে রোগীরা যে ভোগান্তিতে আছেন এটা কিন্তু যারা আন্দোলন করছেন সেই ইন্টার্নি ডাক্তাররাও কিন্তু স্বীকার করছেন। তারা বলছেন যে যেহেতু তাদের এই দাবিটা আসলে দীর্ঘদিন ধরে তারা এই দাবিটি করছেন, ফলে এই তাদের এই দাবিটা না মানা পর্যন্ত কিছুটা রোগীদের ভোগান্তি এটা আসলে মেনে নিয়ে আসলে তারা এই আন্দোলনটা করছেন। তারপর এখানে যে জরুরি সেবা এবং বহির্বিভাগ এবং এখানে যে অপারেশন গুলো সেইগুলো কিন্তু আসলে বন্ধ নেই, এগুলো কিন্তু চলছে এবং তারা বলছেন যে রোগীদের স্বার্থে মূলত আসলে তাদের এই আন্দোলন। কেননা তারা বলছেন যারা আসলে পুরোপুরি যারা ডাক্তার নয় তারা কিছুটা ট্রেনিং নিয়ে তারা যে ডাক্তারি করছেন এতে কিন্তু রোগীদের জীবন নাশের একটা হুমকির মতোই। কারণ তারা যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিচ্ছে, তারা যে অন্যান্য যে ওষুধগুলো দিচ্ছে সেটা তো সাময়িকভাবে হয়তো রোগীরা ভালো হচ্ছেন, কিন্তু সেই তার যে প্রভাবের কারণে পরবর্তীতে রোগীদের যে জীবনহানি হয় বা কোনো ধরনের অঙ্গহানি হয় এই বিষয়টা সম্পর্কে কিন্তু যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাদের আসলে পুরোপুরি আসলে ধারণা নেই। ফলে তাদের এই দাবিগুলোর মধ্যে দাবিগুলো সেগুলো আসলে রোগীদের কল্যাণের জন্যই এই দাবিগুলো রোগীরা যাতে সুস্থ হয় এবং এই জন্য তাদের এই দাবি এবং তারা এই জন্য দিনের মতো তারা কর্মসূচি পালন করছেন এবং তাদের সাথে একত্রিত ঘোষণা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু আজকে থেকে ক্লাস পরীক্ষা বর্জন করছেন। আমরা এর আগে চট্টগ্রাম মেডিকেল অধ্যক্ষের সাথে কথা বলেছি, অধ্যক্ষ বলছেন যে আসলে তারা শিক্ষকরা সবাই আছেন এবং এখানকার যে চট্টগ্রামের খবর আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হয়ে সবশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে জানিয়ে দিচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। চট্টগ্রামের খবর। বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পাল্টানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে সারা দেশের পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল আহমেদ সরকার, তার কাছ থেকে জেনে নেব সেখানকার খবর। ইকবাল, কি পরিস্থিতি দেখছেন সেখানে? শিক্ষার্থীরা কি বলছেন আর রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ কতটা চোখে পড়ছে? অতিথি যাত্রীদের দুর্ভোগ তো কিছুটা পড়েছেই, কেননা উত্তরবঙ্গের সাথে সরাসরি ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। অর্থাৎ ডিজিটাল ইউনিভার্সিটি যেটা বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি ছিল, পরবর্তীতে সেটার নাম বদল করে রাখা হয়েছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। সেটা পরিবর্তন করে শিক্ষার্থীরা চাচ্ছেন যে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হোক। সেই দাবিতে আজকে সকাল 9:30 থেকে তারা ডিজিটাল ইউনিভার্সিটির যে নাম সেটা পরিবর্তনের দাবিতে তারা ট্রেন লাইন অবরোধ করেছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকাগামী প্রথমে আটকা পড়ে, সেটা যাত্রীদের অনুরোধের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সেটা ছেড়ে দেয়। এই মুহূর্তে গাজীপুরের মৌচাক স্টেশনে উত্তরবঙ্গের বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশনে আটকা রয়েছে। আর ঢাকাগামী চাপাই এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস দুটি ট্রেন টাঙ্গাইলের মহেরা এবং সিরাজগঞ্জ এই দুই স্টেশনে আটকা রয়েছে বলে জয়দেবপুর স্টেশনের যিনি স্টেশন মাস্টার রয়েছেন তিনি জানিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি পূরণ না হলে তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। আর স্টেশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে। আর যাত্রীরা বলছেন এই ধরনের আসলে আন্দোলন করে হুটহাট পূর্ব ঘোষণা ছাড়া এই ধরনের আন্দোলন করে তাদেরকে দুর্ভোগে ফেলার কোনো। আপনি এই পরিস্থিতির খবরাখবর রাখছেন নিশ্চয়ই, এ বিষয়ে পরবর্তী সময় তথ্যগুলো আপনার মাধ্যমে আমরা জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রেল যোগাযোগ বন্ধ রয়েছে সেখানে। গাজীপুর থেকে সহকর্মী ইকবাল আহমেদ সরকার জানিয়ে দিচ্ছিলেন সবশেষ খবর।
16 বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ নগরীর সার্কিট হাউস ময়দানে ইতিমধ্যে যোগ দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সরাসরি যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি। দুপুরে সম্মেলনের দ্বিতীয় পর্বে খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে 505 জন কাউন্সিলর আগামী দিনের নেতৃত্ব বাছাই করবেন। ষোলো বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নিয়ে আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, এত দীর্ঘ সময় পরে বিএনপির সম্মেলন, এ নিয়ে কি বলছেন খুলনার নেতাকর্মীরা, আর নতুন কমিটিতে কেমন নেতৃত্ব চান তারা? সহকর্মী কনক রহমানের সংযোগটি আমরা হারিয়েছি। আমরা নিশ্চয়ই চেষ্টা করব তার সাথে পরবর্তীতে আবারও যোগাযোগ স্থাপন করতে। 19 বছর পর গোপালগঞ্জে আজ বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা যোগ দিতে শুরু করেছেন। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। এতে 50,000 লোকের সমাগম ঘটানোর আশা ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। সমাবেশের প্রধান অতিথি বিএনপির সহসভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সহ অন্য নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আজিজুর রহমান রনি। আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন। রনি, সমাবেশ কখন শুরু হবে, আর এই যে দীর্ঘ 19 বছর পর এখানে সমাবেশ হচ্ছে, এ নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? রনি, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। সংবাদের পরবর্তী অংশে শুনতে পেলে আমরা নিশ্চয়ই আবারও যোগাযোগ স্থাপন করব। দর্শক, গোপালগঞ্জের সমাবেশের খবর আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাদেরকে জানাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হচ্ছে আজ। সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ নিয়ে সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। এই মুহূর্তের খবর জানবো তার কাছ থেকে। রাশেদ, নতুন এই ছাত্র সংগঠন সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। আর সংবাদ সম্মেলনে কোন বিষয়গুলো তুলে ধরা হবে তা নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? অদিতি, শুরুতেই যদি বলি যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল, সেটি আজ সংগঠিত হয় কিনা বা আজ সেই সংবাদ সম্মেলনটি হয় কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে আমরা মধুর ক্যান্টিনের সামনে আছি আমি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 26 তারিখের ভেতর, অর্থাৎ 26 ফেব্রুয়ারির ভেতর, আগামী 2-1 দিনের ভেতরেই কিন্তু নতুন যে ছাত্র সংগঠন সেটি কিন্তু আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। যেটি সম্ভাব্য নাম আপনি বলেছেন যে বিপ্লবী ছাত্র শক্তি, সেটি কিন্তু আমি যদি বলি সেখানে আসলে কার্যক্রম স্থগিত হওয়া যেই গণতান্ত্রিক ছাত্র শক্তি, তাদের সাবেক যে নেতারা তারাই কিন্তু আসলে নেতৃত্ব দিবেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়
আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাথে যারা জড়িত ছিলেন এবং তখন পদত্যাগ করেছিলেন তাদের মধ্য থেকে অনেকে এখানে থাকবেন এবং বাধ্য হয়ে, আপনি জানেন ছাত্রলীগ বিভিন্ন হলে থাকলে বাধ্য হয়ে ছাত্রলীগের বিভিন্ন রকমের কর্মসূচিতে অংশ নিতে হয়। তারাও কিন্তু যারা বাধ্য হয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের কেউ থাকবেন। আমি যদি একটু বলি যে এই যে নতুন যে ছাত্র সংগঠন হতে যাচ্ছে, আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেখানে কিন্তু ছাত্র শিবিরের সাথে কোনো না কোনো সময় যুক্ত ছিলেন, তারাও কিন্তু থাকবেন, কিন্তু শিবিরের কোনো রকমের কোনো ছাত্র শিবিরের কোনো নেতারা কিন্তু এই সংগঠনে থাকছেন না। আমি আপনাকে একটু সম্ভাব্য তথ্য দিতে চাই যে যেই বিপ্লবী ছাত্র শক্তি নামে যেই সংগঠনটি হচ্ছে ছাত্রদের, সেটির আহ্বায়ক হতে চাচ্ছেন আমরা যদি জানতে পেরেছি, বা সম্ভাব্য আহ্বায়ক যদি আমি বলি, আবু বারেক মজুমদার, যিনি আসলে গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলেন, তিনি কেন্দ্রীয় আহ্বায়ক হতে যাচ্ছেন। এবং এইটির আসলে যে সদস্য সচিব হতে পারেন দুইজন, যারা আসলে আলোচনায় আছেন, যাদের মাঝে একজন হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের যিনি সম্পাদক জাহিদ আহসান, এবং আরেকজন হচ্ছেন সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী। এই দুইজনের মাঝে যে কোনো একজন সদস্য সচিব হবেন, এবং যিনি হবেন না তিনি কিন্তু আসলে মুখ্য সংগঠক হিসেবে বিবেচনা হতে পারেন। এবং তার সাথেও কিন্তু আরও দুজন, আশফিয়া খাতুন এবং হচ্ছে হৃদি নামে আরও দুইজন কিন্তু আসলে আলোচনায় আছেন মুখ্য সংগঠকের তালিকায়। আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি আহ্বায়ক হবেন এই সংগঠনের, তিনি হচ্ছেন আব্দুল কাদের। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 9 দফা কর্মসূচি দিয়ে কিন্তু তিনি আসলে আলোচনায় এসেছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সদস্য সচিব হতে পারেন, সেখানে কিন্তু সম্ভাব্য দুইজনের নাম আছে। একজন হচ্ছে মহির আলম এবং লিমন মাহমুদ। তারা কিন্তু আসলে নানা সময় ছাত্রলীগের সাথে আসলে জড়িত ছিল, কিন্তু কোনো আসলে নেতাদারি বা হচ্ছে কোনো রকমের কোনো কমিটি থেকে আসলে কিন্তু তারা ছিলেন না। তারা সদস্য সচিব হতে পারেন। এই যে ছাত্র সংগঠনটি হবে, আমরা যতটুকু জানতে পেরেছি সেটির নীতি কিন্তু খুবই স্পষ্ট। তারা যে নীতিতে বিশ্বাস করবেন সেটি হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট, এবং ছাত্র নাগরিক। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সম্ভাব্য বেশ কিছু তথ্য আপনি জানাচ্ছিলেন, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে নিশ্চিত হওয়ার পর আপনার কাছ থেকে আমরা আবারও জানবো। দর্শক, সহকর্মী রাশেদ আনিস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে। আন্তর্জাতিক প্রসঙ্গ এবারে। স্থায়ী শান্তি কিংবা সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলেনস্কি। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিয়েভ ও মস্কোর মধ্যকার মধ্যস্থতাকারীর চেয়ে ইউক্রেনের অংশীদার হিসেবে বেশি দেখতে চান তিনি। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প এবং রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে যে কোনো বৈঠকের আগে ইউক্রেনীয় প্রাকৃতিক সম্পদে ওয়াশিংটনের প্রবেশাধিকার অনুমোদন করার একটি চুক্তির বিষয়ে আলোচনা করার জন্য তার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত। নিরাপত্তা সহায়তার বিনিময়ে ইউক্রেনীয় প্রাকৃতিক সম্পদে মার্কিন প্রবেশাধিকারের বিষয়ে কিয়েভ ও ওয়াশিংটন চুক্তির কাছাকাছি রয়েছে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। Вони знаходяться, вони вважають, що це закінчення війни. যদি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হয় তাহলে আমি খুশি মনেই এটি মেনে নেব। আপনি যদি চান আমি চেয়ার ছেড়ে দেই, তবে আমি এটি করতে প্রস্তুত। এটি আমি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিনিময়েও করতে পারি। তো উস্পিখু в цій রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীর একদিন আগে ইউক্রেন জুড়ে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র জানিয়েছে, রেকর্ড সংখ্যক 267টি রুশ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এই হামলায় কমপক্ষে 3 জন হতাহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন, এর মধ্যে 138টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। জরুরি সেবা বিভাগগুলো জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলায় ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনের খেরসনের একটি আবাসিক ভবনে হামলায় 2 জন নিহত হয়েছেন। এছাড়া মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে হামলায় 1 জন পুরুষ নিহত হয়েছেন এবং কমপক্ষে 3 জন আহত হয়েছেন। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, রাতে ইউক্রেন থেকে রাশিয়ার দিকে উৎক্ষেপণ করা 20টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
ডু অর ডাই ম্যাচে রাওয়ালপিন্ডিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। রিয়াদকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশকে একদমই হালকাভাবে নিচ্ছে না কিউই ক্যাপ্টেন মিচেল সেন্টনার। জয় ছাড়া কিছুই ভাবনায় নেই টাইগার কোচ ফিল সিমন্সের। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।